ঠাকুরজি, এই কথাটা আমি কবে থেকে শুনছি, আর শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এবার তুমি খালি আমাকে বলো এখানে কেন এসেছো এই সময়। আমরা এই বাড়ি ছেড়ে যাব না বৌদি। এত বছর ধরে আমরা এই বাড়িতে রয়েছি, অমনি উটকো একটা কে এলো আর আমাদের বলবে চলে যেতে, আর ভয় পেয়ে আমরা তখনই চলে যাব? তা হবে না বৌদি। এ বাড়িতে আমাদের অধিকার আছে, আর যদি আমাদের এ বাড়ি থেকে তাড়াতে চাও তাহলে তোমায় কোর্ট কেস করতে হবে। মুখের কথায় আমরা কেউ যাব না। ঠাকুরপো, আমাদের বয়স হয়ে গেছে, তোমাদের কোর্ট কেস এই সমস্ত করে আমি বিরক্ত করতে চাই না। তোমরা যেরকম এখানে আছো সেরকমই থাকো। যদি তোমাদের এখানে থাকাতে আমার আপত্তি থাকতো না, তাহলে যখন তোমাদের দাদা এই বাড়িটা বানিয়েছিল তখনই তোমাদের এখানে আনার জন্য আমি না করতে পারতাম, কিন্তু করিনি আমি। যাকে ছাড়ো, এবার বলো আর কি করতে চাও। এবার থেকে আমরা তোমার সঙ্গে থাকতে চাই। কি বলতে চাও তুমি পিসিমণি? কি বলতে চাইছো বুঝলাম না। আমরা একই ছাদের নিচে থাকছি মানে তো এটা নয় যে একই সঙ্গে সবাইকে খাওয়া দাওয়া করতে হবে। আমরা সবাই এই বাড়িতেই থাকবো, কিন্তু আলাদা আলাদা। আমাদের হাড়িও আলাদা হবে। হয়তো এটাই ঠিক হবে পিসিমা। আপনাদের জানা নেই, কিন্তু আপনাদের বড় ছেলের কাছে এখন আর চাকরি নেই। বাড়ির সবাইকে বলার মতো সাহস পাচ্ছিলেন না, সেই জন্য দোকান যাওয়ার অজুহাত দেখিয়ে চলে গেছেন বাড়ি থেকে। হয়তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন চাকরি বাকরির খোঁজে। তাই পিসিমা, এখন তো ওর কাছে চাকরিটাও নেই, তো এখন তো আপনারা এটাই বলবেন যে আমাদের বোঝা মাথায় নিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। এর থেকে ভালো হবে তো আমরা নিজেদের দায়িত্বটা নিজেরাই নিয়ে নিই। আমাদের কাছে যতটুকু আছে তাতে আমরা আমাদের সংসার চালিয়ে নিতে পারবো। আর আমার না আপনার ছেলের উপর সম্পূর্ণ ভরসা আছে। ও কিছু না কিছু করে তাড়াতাড়ি কোনো একটা চাকরি ঠিক জুটিয়েই নেবে। নিজের সংসার প্রতিপালন করার জন্য ও নিজের দায়িত্ব থেকে কখনো মুখ ফেরায়নি। যতটুকু করেছেন না, মন থেকে নিজের স্ত্রী আর নিজের মেয়ের জন্য করেছেন। কিন্তু এই দায়িত্বটা আসলে ওনার একার নয়। এই বিপদের সময় আমিও ওর পাশেই থাকবো। আমি খুব চিন্তা করছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, কিন্তু অহনা আমাকে বোঝালো, আমাকে বলল যে আমরাও নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারি, আমরাও কিছু করতে পারি। আমি চাই না যে আমার স্বামী আর আমার বাচ্চার দায়িত্বের বোঝা আপনাদের মধ্যে কেউ তুলে নিক। আমাদের কাছে যতটুকু আছে আমরা তা দিয়েই ঠিক চালিয়ে নেব। বৌদি, অমর দাদার সঙ্গে এত কিছু ঘটে গেছে, তুমি আমাদের বলোনি কেন? কি হতো তোমাদের বলে? সান্ত্বনা তো দূরের কথা। যদি এই কথাটা এরা সবাই জানতে পারতো তাহলে সবাই ব্যস্ত হয়ে পড়তো ওকে আজে বাজে কথা বলার জন্য। হয়তো আপনি কিছু বলতেন না, কিন্তু কাকাবাবু আর পিসিমা এতটুকু সুযোগ ছাড়তেন না ওনাকে অপমান করতে। এতদিন ধরে যখন উনি রোজগার করছিলেন, কাজ করছিলেন, তখন ওকে কথায় কথায় অপমানিত হতে হতো। কেন? কারণ ওনার মাইনে কম ছিল, সংসারের খরচায় বেশি দিতে পারতেন না, সেই জন্য ওনাকে বারবার অপমানিত হতে হতো। আর এখন তো উনি যা দিতেন সেটাও দিতে পারবেন না, তাই তো ওকে এখন অনেক বেশি অপমানিত হতে হবে এই বাড়িতে। তাই এখন সবথেকে ভালো এটাই হবে যে আমরা আমাদের সম্মান নিয়ে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাই। আমাদের কাছে যা থাকবে, যতটা থাকবে, আমরা তাই দিয়ে চালিয়ে নেব মা। হ্যাঁ, এটাই বরং ভালো। সবার দায়িত্ব কি আমার পল্টু নেবে নাকি দাদা নেবেন? আর এমনিতেও
বৌদির পেনশন তো এই নাম মাত্র, তাতে কি হয়? হ্যাঁ, আর ছোট ছোট কিভাবে একা সবার খরচা চালাবে? আরে না না পিসিমণি, এটা হতে পারে না। মা, এটা পসিবল নয়। আমি এত লোকের খরচা চালাতে পারবো না। দাদা ভাই রয়েছে, তার পুরো পরিবার রয়েছে, অহনা, তুমি, আর এখন তো দিদি ভাইও চলে এসছে। এত লোকের খরচা আমি কি করে চালাবো? আমি চালাতে পারবো না মা। মা, তুমি আমার কথা বিশ্বাস করো, এটা সত্যি কঠিন আমার জন্য। আমিও তো এই সমস্ত এক্ষুনি জানলাম ছোটু। যদি তুই এ সমস্ত করতে না পারিস, ঠিক আছে, যতটা পারবি খালি ওটাই কর, বাকিটা তোর ইচ্ছে। মা, বিয়ের আগে তোমরা আমাকে পড়াশোনা শিখিয়েছিলে। যদি তোমাদের অনুমতি থাকে তাহলে আমি বাচ্চাদের টিউশনি পড়িয়ে তোমাদের সাহায্য করতে পারি। তোর এসব কিছু ভাবার দরকার নেই, আর এসবের মধ্যে তুই থাকিসও না। তুই খালি নিজের শ্বশুর বাড়ি ফিরে যাবার কথা ভাব, ওটাই যথেষ্ট। আমার বৌমারা তোকে থাকার জন্য এখানে বলেছে, তার মানে এই নয় যে তুই এখানেই থাকবি। না মা, দিদি ভাইয়ের খরচা অন্য কারুর করার কোনো দরকার নেই। ওর পক্ষে যতটা সম্ভব ও নিজেই করে নেবে, আর বাকিটা আমরা দেখে নেব। অহনা, তুমি আবারও বড় বড় কথা দিচ্ছ। তুমি কি কোনো চাকরি করো? করো না তো, তাহলে দিদি ভাইয়ের খরচা কোথা থেকে দেবে? এই মুহূর্তে আমার কাছে কোনো চাকরি নেই, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি সারা জীবনে কোনো রকম চাকরিই করব না। চাকরি খুঁজতে হবে, চেষ্টা করব। আর এমনিতেও তুমি তো আবারও নিজের হাত তুলে দিয়েছো না, কিছু একটা তো আমায় করতেই হবে। এখন কেউ তো আর খালি পেটে থাকতে পারে না। এতদিন অবধি আমরা একে অপরের পাশে ছিলাম, সমস্ত সমস্যায় একে অপরের হাত ধরেছিলাম। আজও এই বিপদের মধ্যে আমরা একে অপরের হাত ছেড়ে যাব না। আমার স্বামীর ওপর পুরো ভরসা আছে আমার। ও জেঠিমাকে ছেড়ে চলে যেতে চায় না, ও একসাথে থাকবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার ছেলে আমার পিছনে খরচ না করে বৌদির সংসারে টাকা দেবে? বাহ! না বাবা, আমি সেটা বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে জেঠিমাকে ছেড়ে আলাদা হতে চাই না, আর না তোমাদের সঙ্গে কোনো আলাদাভাবে থাকতে চাই। বৌমা, তোমার আমাদের ব্যাপারে চিন্তা করতে হবে না, আর তুমি একদম চিন্তা করো না। তোমার বড় মা এতটাও দুর্বল নয়, সবকিছু সামলে নেবে। একজন স্ত্রীর এটাই ধর্ম, নিজের শ্বশুর আর শাশুড়ির সেবা করা, নিজের স্বামীর সঙ্গ দেওয়া। তুমি ব্যাস ওটাই করো। জেঠিমা ধর্ম তো আরো অনেক কিছু বলে। এত দিন অবধি তুমি এদের সবাইকে নিজের কাছে আগলে রেখেছো, যাদের জন্য তুমি তোমার সবকিছু ছেড়ে দিয়েছো, আজকে তারাই তোমাকে বিপদে ফেলে পালিয়ে যাচ্ছে। এটাই কি ধর্ম? বাড়ির মেয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করা হচ্ছে, আর তুমিও তো কম করছো না না জেঠিমা। তুমিও কি এটা চাও যে দিদিভাই এই বাড়ি ছেড়ে চলে যাক, নিজের শ্বশুর বাড়ি, যে শ্বশুর বাড়িতে দিদিভাইয়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এত কষ্ট দেয়, এত অসম্মান করে, এমনকি দিদির প্রাণের ভয়ও রয়েছে ওখানে। যদি দিদিভাই আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর পিসিমার নিজের মেয়ে হতো, তাহলেও কি দিদিভাইয়ের সঙ্গে এটাই করা হতো? না জেঠিমা, যদি তোমাদের জন্য এটাই ধর্ম হয়ে থাকে তাহলে তোমরা নিজের ধর্ম পালন করো, কিন্তু আমার যেটা ধর্ম আমি সেটাই পালন করব। থামো এবার, থামো। তুমি অনেক লেকচার দিয়ে ফেলেছো। আর পারো, তুমি কি করতে চলেছো? আমিও মিতার দেখানো পথেই চলব। আমিও মামিমাকে ছেড়ে অন্য কোথাও কোনো সংসার পাততে যাব না। আমার পল্টু কিন্তু তোকে এক পয়সাও দেবে না, মনে রাখিস কিন্তু। বৌদি, তোমায় একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমার বৌমার এই অবস্থার জন্য তোমার ছোট বৌমাই কিন্তু দায়ী।
এবার আমার বৌমা যদি তোমার পরিবারের সঙ্গে থাকতে চায় তাহলে ওর দায়িত্ব তোমরাই নিও। আমরা কিন্তু ওর খরচা চালাতে পারবো না। তুমি একদম চিন্তা করো না পিসিমণি। যদি আমরা 2টো রুটি খেতে পারি তাহলে মেজদিকেও আমরা 2টো রুটি খাওয়াতে পারবো। তুমি নিজেরটা দেখো, তুমি ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর এমনিতেও তোমার আদরের ছেলে তো ভালোই উপার্জন করে, তাই না? সে তো তোমারটা ভালোই দেখে নেবে। আর তাছাড়া কাকাবাবুও তো অবশ্যই তোমাদের সঙ্গেই থাকতে চলেছে। এটা তো খুব ভালো ব্যাপার হলো। তোমরা যেমন চাও নিজেদের সন্ধি করে নাও, আমিও দেখবো তোমরা কেমন ভাবে একসাথে থাকো। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ নাকি ছোটু? তোর বউকে বল আমার মুখে মুখে তর্ক না করতে, চুপ করে থাকতে বল ওকে। আরে আমি কি বোঝাবো পল্টু দাদা? অহনা কি আমার কথা শোনে যে আমি ওকে বোঝাবো? যা ভাবছি সেটাই বলছি, আমি এত লোকের খরচা সামলাতে পারবো না। এটা অনেক বড় দায়িত্ব, আর এই দায়িত্বটা আমি নিতে পারবো না। দাদা ভাই, তার পরিবার, মেজ বৌদি, তার বাচ্চারা, এত লোক, আর আমি কি করে সামলাবো এত লোকের খরচা? আর তুমি তো জানো যে আমার স্যালারি অত নয়, আর এত কম স্যালারিতে এত লোকের খরচা আমি কি করে চালাবো? দেখো মা, তুমি বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমি নিতে পারবো না এই দায়িত্বটা, খুব কঠিন আমার জন্য। আমার নাম আর দিদি ভাইয়ের নাম করলি না তুই? মা, তোমার নাম কি করে নি বলো তো? তোমার দায়িত্ব নেওয়া তো আমার কর্তব্য, আর অহনারও, কিন্তু বাকিদের দায়িত্ব নেওয়া তো আমার কর্তব্যের মধ্যে পড়ে না। তুমি খামোখা এত টেনশন কেন করছো? মা তো তোমায় বললো যে তোমার পক্ষে যতটা সম্ভব তুমি ততটাই দেবে, বেশি ঘরের খরচা দেওয়ার কোনো দরকার নেই। তুমি প্লিজ চিন্তা করো না। যদি আমার টুকুন আমাদের খরচ না দিতে পারে, আমাদের টাকা না দেয়, তাহলে একটা কথা তোমরা মনে রেখো, এই বাড়িতে কিন্তু আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তোমাকে, তারপরে তো তোমাকে আমি এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বলে দিলুম। ঠিক আছে বাবা, তুমি চেষ্টা করে দেখে নাও। আমি তোমার ছেলের দায়িত্ব, আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমি জানি ওই আমার খরচা বহন করবে। যদি তুমি আমার খরচা আটকাতে চাও তাহলে তাহলে চেষ্টা করে দেখো, দেখো সেটা হয় কিনা। আর এমনিতেও তোমার ছেলে কোনোদিনও বলেনি যে ও ভাগাভাগি করতে চায়, আলাদা হতে চায়। তুমিই বলেছিলে এত খরচা তোমার পক্ষে টানা সম্ভব নয়, কিন্তু তোমার ছেলে তো বাকি খরচা দিতে প্রস্তুত আছে। কারোর কোনো কিছুতে খামতি হতে দেবে না ও, আর সেটা তুমিও জানো বাবা। তাহলে কেন তোমরা আলাদা হতে চাইছো? কেন এখান থেকে যেতে চাইছো? বাহ, সবার পেট চালানোর জন্য আমার পল্টুই কি শুধু তার পরিশ্রমের টাকা দেবে? কিছুজন ফ্রিতে পেট ভরাবে আর কোনো কাজ না করে সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে থাকবে। আমি কোনো মতেই আমার পল্টুর পরিশ্রমের টাকা নষ্ট হতে দেব না। আমরা এখানে কোনো ধর্মশালা খুলে বসিনি। পিসিমা, তোমার এত চিন্তা করার দরকারও নেই, কারণ তোমার আদরের ছেলে তো সে নিজের থেকে কি তোমার বলার পরেও না সে 1 পয়সাও দেবে না। এমন আহ্লাদে মানুষ করেছো তো নিজের ছেলেকে, ও তো এমন কিছু করতেই পারে না। তাহলে তুমি কেন এত চিন্তা করছো? আশা করছি তোমাদের সবার কথাবার্তা শেষ হয়ে গেছে। আমাকে নিয়ে যখন তোমাদের এত সমস্যা হচ্ছে তখন আমি এখান থেকে চলে যাব। অহনা, তুমিও আমাকে এবার আর আটকিও না। না দিদি ভাই, আমি তোমাকে কোনো পরিস্থিতিতেই ওখানে যেতে দেব না। আমি দেখেছি ওই লোকগুলো তোমার কি অবস্থা করেছিল। যদি আমার ভাগ্যে তাই লেখা থাকে তাহলে আমি সেটাই মেনে নেব। নিজের ভাগ্য তো আমি নিজেই বেছেছিলাম। যদি আমি ওখানে থাকতে না পারি তার মানে তো এটা নয় যে আমি আমার বাপের বাড়ির লোকের বোঝা হয়ে সারাটা জীবন কাটাবো। আমি ধরে নিলাম যে তোমরা আমাকে কয়েকটা দিনের জন্য এখানে নিয়ে এসেছো। কাকা ওর শ্রাদ্ধের কাজটা শেষ করেই আমি এখান থেকে ফিরে যাব।
বৌদির আমাকে যতই আটকানোর চেষ্টা করুক আমি থাকবো না। শুধু কয়েকটা দিনের ব্যাপার। তোমাদের মধ্যে কাউকেই আমার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই আমার শেষ সিদ্ধান্ত। তুই যে এখানে দুম করে চলে এলি, তুই জানিস আমাদের পাড়ার লোকেদের থেকে কি সব কথা শুনতে হচ্ছে? একবার ভেবে দেখেছিস যে বাড়ির সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে গিয়েছিলি, কোনো সম্পর্ক রাখিসনি, আজকে তোর সেই স্বামী মারা গেছে বলে এদের কথায় ড্যাং ড্যাং করে তুই এখানে চলে এলি? এটা একদমই ঠিক করিসনি তুই। দিদি ভাই, সত্যি কাকা ঠিকই বলছে, তোমার আসার আগে একবার ভাবা উচিত ছিল। আমাদের বাড়ির মেয়েরা এখন বড় হচ্ছে, আর এমনিতেও তোমার বিষয়ে যে কথাগুলো হচ্ছিল সেগুলো আবার শুরু হয়ে গেছে। তোমার মনে হয় না যে বাচ্চাগুলোর যখন বিয়ে হবে তখন সেখানেও প্রবলেম হবে? ছোট, এই কথাটা তুই বললি? দিদি ভাই, আমি সত্যিটাই বলছি। আমার মনে হয় না তোমার খারাপ লাগা উচিত। আমার মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে এই বাড়ি থেকে গেছিল, আর সেটাও তো অনেক বছর আগেকার কথা। তাহলে এটা আর নতুন কি ব্যাপার? আজকাল তো এই ধরনের ঘটনা বাড়িতে বাড়িতে হয়ে থাকে। তাহলে এতে আমাদের বাড়ির মেয়েদের বিয়ের ব্যাপারে কি সমস্যা হবে? সমাজে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয়, আর ওই নিয়মগুলো মানতে আমরা সবাই কিন্তু বাধ্য। আর কদিন আগে তুমিও কিন্তু ওই নিয়মগুলোই পালন করছিলে। হঠাৎ করে জানি না তোমার কি হয়েছে, আর আমি খুব ভালো করে জানি যে এই পরিবর্তনটার জন্য ঠিক কে কে দায়ী। কিন্তু এখন আর কি করব বলো? কে কে বলিস না ছোট, একা তোর বউই সবার মাথাটা চিবিয়ে খেয়েছে। এর আগে আমাদের বাড়ির অবস্থা তো এমন ছিল না। বৌদি, তোমায় যেটা বলবার ছিল আমরা সেটা বলে দিয়েছি। কাল থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমাদের রান্না আলাদা করে হবে। তোমার মেয়ে এই বাড়িতে থাকবে নাকি থাকবে না তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা পিছনের দরজাটা ইউজ করব, তোমাদের সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবো না। এই সম্পর্কটা ভেঙে গেল বৌদি, আর এই ভাঙার পিছনে যে কারণ, সেই কারণটা হলো তোমার এই আদরের ছোট বৌমা অহনা। ওর জন্যই এই সব কিছু ঘটেছে। কাকা বাবু, তুমি আমাকে সবার সামনে এভাবে পাপের ভাগীদার বানাচ্ছ। দেখে নেবে, তোমার এই উদ্দেশ্য কখনো সফল হবে না। কারণ আমি কখনো কারুর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা আমার নিজের মনেও আনিনি। আমি তো চিরকালের জন্য এই পরিবারটাকে একত্র করে বেঁধে রাখতে চেয়েছি, আর এখনো সেটাই চাই। কিন্তু তোমরা উল্টে কর্তব্য পালনের ভয়ে এই বাড়ি থেকে আলাদা হতে চাইছো, আর সেটার জন্যও দোষী এখন তোমরা আমাকেই করছো। আমি নিজের ওপর এই দোষারোপ কখনো আসতে দেব না, কখনো না। আর আশা করি যে মাও বুদ্ধিমতী, উনিও এটা মানেন না। আর বাকি রইল দিদি ভাইয়ের কথা। ও যদি এখানে থাকতে না চায় তো আমরা কেউ ওকে জোর করতে পারি না। আমাদের 4 বউয়ের এটাই চেষ্টা থাকবে যাতে দিদিভাই এখানেই থাকে। কারণ আমি বেঁচে থাকতে এই রকম অধর্ম আমি কখনোই করতে পারবো না। অনেক করেছো তোমরা আমার জন্য। আমি চাই না আমার জন্য আর কেউ কিচ্ছু করুক। আমার জীবনের সিদ্ধান্ত দয়া করে আমাকেই নিতে দাও। তোমাদের ভরসায় তো আমি বাঁচতে পারবো না, তাই না? আমাকেও তো আমার দিকটা দেখতে হবে না। তুমি বলে দিয়েছো যা তোমার বলার ছিল। না বড় মামি, আরেকটা ব্যাপার আছে। এই যে তোমার বৌমা আছে যে, সে তো এখন আর আমার সঙ্গে থাকতে চায় না। ওর নিজের স্বামীর সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই। এবার ওকে কোর্টের চক্কর কাটাবো আমি। ওর ডানা কাটার সময় এখন এসে গেছে। তুমিও তো দেখছি পল্টুদা আর কাকাবাবুর সুরেই গান গাইছো। যদি আমি আগে জানতাম যে তোমার মানসিকতা এরকম, তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। তুই মেজো বউয়ের সঙ্গে যা করার তা করতে পারিস,
আমি তো এটাকে বাধা দিতে পারি না। যদিও মনে করে তাহলে তোদের সঙ্গে থাকতে পারে, আর যদিও মনে করে আমার সঙ্গে থাকতে চায় তাহলে আমি তো ওকে নিরাশ করতে পারবো না। যদি আমার বাড়িতে দুমুঠো অন্ন রান্না হয় তাহলে তার থেকে আমরা ভাগ করে খাবো। যদি বাড়িতে একটা রুটিও তৈরি হয় তাহলে সেটাকে সমান ভাগে ভাগ করে আমরা সবাই আনন্দ করে খাবো। এটাই আমার কর্তব্য আর ধর্ম। আর আশা করছি এই কথাটা তুই বুঝতে পেরেছিস। আর এবার থেকে আমি চাই না সমস্ত ব্যাপারে তোমরা আমাকে টানো। শেষ পর্যন্ত তুমি আমার পরিবারটাকে ভেঙেই দিলে অহনা। আর আমি সারা জীবনে কোনো দিন তোমাকে এর জন্য ক্ষমা করব না। তুমিও তো দেখছি পল্টুদা আর কাকাবাবুর সুরেই গান গাইছো। যদি আমি আগে জানতাম যে তোমার মানসিকতা এরকম, তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। বাহ, তুমিও তো দেখছি পল্টুদা আর কাকাবাবুর সুরেই গান গাইছো। যদি আমি আগে জানতাম যে তোমার মানসিকতা এরকম, তাহলে আমি তোমাকে কোনোদিনও বিয়ে করতাম না। যাকে এখন আর কি করতে পারি? এই যেটুকু ভালো মানুষই বেঁচে আছে তোমার মধ্যে, যার জন্য তুমি কখনো কখনো ভালো কাজ আর ভালো কথা বলে দাও, শুধু আমার এটুকুই আশা একদিন তুমি বুঝতে পারবে যে আজকে এই বাড়িতে যা যা হয়েছে সেটা একটা ষড়যন্ত্র, ফ্যামিলি পলিটিক্স। এটা আমাকে দোষী সাজানো হয়েছে, কিন্তু আমি এই সব কিছুর জন্য এক বিন্দুও দায়ী নই।